বাংলাদেশ থেকে কেউ আমাকে থ্রেট দিয়েছে যে আমি নাকি বাংলাদেশে গেলে সে আমাকে মারবে বা খুন করবে বা কিছু একটা করবে, এরকম একটা থ্রেট দিয়েছে। আসলে বিগত কিছুদিন ধরে বাংলাদেশের কোটা আন্দোলনকে ঘিরে ছাত্রদের যে উত্তাল অবস্থা ছিল তাই নিয়ে আমি কিছু ভিডিও পোস্ট করেছি। আমি পোস্ট করেছিলাম এরকমই যে ছাত্রদের পাশে আমরা আছি, আমরা ভারতীয়রা বাংলাদেশকে সবসময় বন্ধু রাষ্ট্র ভাবি, তো সেই কারণে আমরা ভারতীয়রা বাংলাদেশের ছাত্রদের প্রতি যে অত্যাচার হচ্ছিল তার পাশে আমরা থেকেছি। আর তার সাথে এটাও বলেছিলাম ছাত্রদের পাশাপাশি যারা ছাত্রদের উপরে ভর করে বাংলাদেশের ক্ষয়ক্ষতি করছে তাদের পাশে কিন্তু আমরা নেই। ভিডিওর প্রসঙ্গে আমি এই কথাও বলেছিলাম যে আমাদের ভারতীয় এক অংশ মনে করছে যে বাংলাদেশে হয়তো বা শান্তি সেনা পাঠাতে হতে পারে বা সেনা পাঠাতে হতে পারে। আসলে বিভিন্ন মহলে বিভিন্ন রকম কথা হচ্ছে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো সেই ভিডিওতে আমাকে কেউ একজন কমেন্ট করেছে যে সে নাকি বরিশাল থাকে, তার বাড়ি হচ্ছে বরিশাল, সে ঢাকায় থাকে, সে হচ্ছে আমাকে যদি ঢাকায় কখনো পায় তা আমি নাকি তার হাতে মরবো বা এরকম কিছু একটা। তো আসলে ভাই আপনাকে একটা কথা বলি, আপনি বলেছেন যে আমি কখন বাংলাদেশে যাব সেটা আপনাকে বলার জন্য। প্রথমত হচ্ছে গিয়ে আপনি যদি আমাকে ভয় দেখান তাহলে আপনি হয়তো এরকমই প্রমাণ করতে চাইছেন যে আমি বাংলাদেশে গেলে আমার হয়তো জীবন খাতরা হতে পারে বা আমার কোনো একটা প্রবলেম হতে পারে। তো ফার্স্ট অফ অল আমি খুব এক্সাইটেড, আপনি আমাকে এরকম একটা থ্রেট দিয়েছেন, আমার জীবনে প্রথম কেউ আমাকে এরকম থ্রেট দিয়েছে, তো তার জন্য থ্যাংক ইউ আপনাকে। তবে একটা কথা বলি, বাংলাদেশের অধিকাংশ মানুষ, বেশিরভাগ মানুষ, 100-র ভিতরে 99 মানুষ আমাকে বেশি ভালোবাসে, তারা বোঝে, যারা বোঝার মানুষ তারা বুঝেছে আমি কি বলতে চেয়েছি। আপনি আমাকে যে থ্রেটটা দিয়েছেন তাতে আর কিছু হোক বা না হোক একটা প্রবলেম আমার অবশ্যই হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলেছি আমি যে ভিডিও দিই সেটা সবার আগে আমার মা দেখে, আমার মা কিন্তু প্রত্যেকটা কমেন্টও পড়ে। তো আপনার সেই কমেন্টটা পড়েছে, আমার মা তারপরে বলছে বাংলাদেশ আর যেতে হবে না, এই ওই। তো সেটা কথা না, তো আমি বাংলাদেশ যাব, কিন্তু কথা হচ্ছে আপনি যে থ্রেটটা দিয়েছেন আমার মনে হয় আপনি দিনের বেলাও কিছু শোভন করেন, তো দিনের বেলায় শোভনগুলো ছাড়ুন। আপনি নেশাগ্রস্ত আর আপনি বলেছেন আপনার সাথে কন্ট্যাক্ট করবো, তো আপনার সাথে কন্ট্যাক্ট করবো কিভাবে? আপনি আমাকে সেখানে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিতে পারতেন, তাহলে আপনার সাথে কন্ট্যাক্ট করা যেত। যাই হোক, আপনার প্রসঙ্গে না গিয়ে সেটা কথা না, কথা হচ্ছে একটাই, বর্তমানে বাংলাদেশের অবস্থা ঠিকঠাক। তো যেটা হয়েছিল সেটা অবশ্যই খারাপ হয়েছিল ছাত্রদের সাথে, আর ছাত্রদের কথা মেনে নিয়ে বর্তমানে কিন্তু কোটা আবার সংশোধন করা হয়েছে। কোটার যে সিস্টেমটা ছিল সেটা পুরো পরিবর্তন করে দেওয়া হয়েছে, সেটার জন্য ছাত্রদেরকে বেস্ট অফ লাক। তোমরা এবারে মেধা দিয়ে তোমরা চান্স পাবে। আর আমি একটা কথা বলেছিলাম, তোমরা যে আন্দোলনটা করেছিলে তার সঙ্গে আরেকটা কথা বলতে, সেটা হচ্ছে ঘুষ প্রথাটা বন্ধ হোক। তো আমার মনে হয় ঘুষ যদি থাকে তাহলে আর কোনো মেধার সেখানটায় চান্স থাকে না, কারণ সেই যখন ঘুষ দিয়ে চাকরিবিদ হবে তাহলে মেধার কি দাম থাকলো। আরও একটা কথা বলি, বাংলাদেশ কিংবা ভারত যেখানেই হোক না কেন, এই পৃথিবীতে সরকার, যেখানে কোনো সরকার বহুদিন ধরে সেখানে সরকার চালায়, তাদের মাঝে মধ্যে তাদের সরকারের ভিতরে তাদের যে সিস্টেমটা রয়েছে সেটাকেও সংশোধন করা উচিত। যেমন আমরা যখন কেউ ভারত থেকে বাংলাদেশে যাই সেই ক্ষেত্রে বাংলাদেশে ইমিগ্রেশনের টাকা নেয়, আবার বাংলাদেশ থেকে যারা ভারতে আসে সেই ক্ষেত্রে ভারতে ইমিগ্রেশনের টাকা নেয়। তো দেখা যাবে কোনো এক সময় মানুষজন এইখানটাও রেগে গেছে, এখানটাও গিয়ে আন্দোলন দেখাচ্ছে। তো সেই সময় কিন্তু যখন এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে, তারপরে এটা তো স্বাভাবিক, যখন আপনার দেশে বিরোধী দল আছে, যে কোনো দেশ, আমাদের ভারত কিংবা বাংলাদেশ, আমি দুটো দেশেই বলছি, যদি দেশে কোনো বিরোধী দল থাকে তারা সবসময় চেষ্টা করে যে আপনার যে উইক পয়েন্টটা সেটাকে চেপে ধরতে বা সেটার উপরে ভর করে আপনাকে ঘায়েল করার জন্য। তো সরকারকে এটা বোঝা উচিত, যেখানে 2 নম্বরই চলছে সেটা সরকারকে অবশ্যই জানা দরকার। সরকারের প্রশাসন তো সরকারের কাছে, তো সেটা আপনাকে জানা দরকার যে সেখানে কি 2 নম্বরই চলছে। যেমন দেখুন, সাধারণ কথাই বলছি, ভারত বাংলাদেশের ইমিগ্রেশনের যে সিস্টেমগুলো চলছে, যেখানে টাকা নিচ্ছে, তারা কিন্তু সরকারি টাকা পাচ্ছে, তারপরে যারা সাধারণ মানুষ তাদের কাছে টাকা নিচ্ছে। ইমিগ্রেশন অফিসারের কাছ থেকে যে সে ইমিগ্রেন্ট হবে কিনা, সে কোনো দেশে যেতে পারবে কিনা সেটাকে পুরোপুরি দেখা, তারপরে দেখা গেছে যে অনেক সময় 2 নম্বরই মানুষজনকে ঢুকিয়ে দিচ্ছে, তারপর টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দিচ্ছে। তো এইগুলো উচিত না। মানুষ যখন এখানে রেগে যাবে তখন এটা নিয়ে আন্দোলন হবে, এখান থেকে একটা বড় ধরনের কিছু হবে, তারপরে সরকার নিয়ে একটা টানাহেঁচড়া পড়বে। এই যে বাংলাদেশে একটা ছাত্র আন্দোলন হলো, সেই ছাত্র আন্দোলনের পাশে এত মানুষ কোত্থেকে আসলো, যারা এসে মেট্রো স্টেশনে আগুন লাগিয়ে দিল, পিটিভিতে আগুন লাগিয়ে দিল, বাংলাদেশে এত সরকারি জিনিসকে ক্ষয়ক্ষতি করলো। তো এখানে আপনি কাদেরকে ফাইন্ড আউট করবেন? এবার সেটা আপনাদের অবশ্যই আগে বোঝা উচিত ছিল, যেগুলোকে আমাকে আগে সংশোধন করতে হবে। তো আমি মনে করি যে সরকার অনেকদিন শাসনে থাকে তাদেরকে মাঝে মধ্যে তাদের নিজের দলটাকে বা তাদের নিজের দেশটাকে বা সিস্টেমটাকে সংশোধন করা উচিত, তাহলে আর এই ক্যাচালগুলো হয় না। যেমন আমাদের ভারতবর্ষে এখন রেগুলারই রেল অ্যাক্সিডেন্ট চলছে, এখন যে ট্রেন অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে এগুলোকে বলে আপনি ঠিক করতে পারবেন যদি মানুষ ঠিকঠাক কাজ না করে? আমার সাথে একবার শিয়ালদা স্টেশনে একটা সিনক্রিয়েট হয়েছিল একটা ছেলের সাথে। আমি ট্রেন থেকে নেমেছি, দেখি ছেলেটা শিয়ালদা প্ল্যাটফর্মের উপরে বাথরুম করছে, প্রস্রাব করছে। এবার আমি কি তাকে বলতে, সেই ছেলেটা আমার দিকে তেড়ে এসে, আমি তারপরে গিয়ে সিআরপিএফ যে আমাদের যারা থাকে তাদেরকে গিয়ে বললাম, আমাকে সিআরপিএফ উল্টে বলছে যে তুমি একটা ভদ্র ঘরের ছেলে, তুমি কেন তার সাথে কথা জড়াতে? তখন আমি বলছি এই কথা, স্যার আমি না হয় ভদ্র ঘরের ছেলে, তাহলে আপনারা কি করতে আছেন? এই যে ছেলেটা প্ল্যাটফর্মের উপরে ওপেন এখানটা এইসব করছে, তো আপনারা সেটা দেখবেন না? বলে এরকম কতজনকে দেখবে? তো সিআরপিএফ এর কাজ কি? সিআরপিএফ এর কাজ হচ্ছে এগুলো দেখা। এবারে এদেরকে সিআরপিএফ তারা কিছু বলবে না, তারা বলবে কাদের? সাধারণ মানুষদের। আপনি যারা আমরা সাধারণ মানুষ তাদেরকে বলবেন। আপনি একটা ভিডিও করতে করতে শিয়ালদা স্টেশন থেকে যাবেন, আমি মানছি যে কিছু কিছু জায়গাতে ভিডিও করা অ্যালাউ না, কিন্তু আমি জাস্ট এক্সাম্পল দিলাম। আমি জাস্ট একটা ব্লগিং এর জন্য একটা জায়গায় কোনো জায়গায় আমরা এক্সপোজ করবো, সেটার জন্য আমরা ভিডিও করছি, আমাদেরকে ধরবে।
আমাদের ধরে নিয়ে ফাইন দেবে বা আমাদেরকে জেলে পুরে রাখবে, এরকম কিছু একটা। কিন্তু তাদের জন্য কোনো আইন নেই। এই যে বাংলাদেশে একটা এত বড় ঘটনা ঘটলো, আমি শুনলাম যে বাংলাদেশে এরকম একটা ঘটনার ভিতরে নরসিংদী জেল থেকে নাকি প্রচুর আসামি বেরিয়ে গেছে। তো আপনাদের যখন নরসিংদী জেল থেকে আসামি বেরিয়ে গেছে, সেই সময় জেলের যে কর্মকর্তারা ছিল তারা কি করছিল, সেখানকার যে পুলিশ তারা কোথায় ছিল, তারা কি করে সেই দাগি দাগি আসামিগুলো বেরিয়ে যায় জেল থেকে? তো এগুলো বোঝা উচিত সরকারকে। আমার মনে হয় খালি বাংলাদেশ ভারত বলে না, পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে, আর পৃথিবীর প্রত্যেকটা জায়গার ভিতরে ভারত বাংলাদেশে বেশি হয়, ভারত বাংলাদেশ পাকিস্তান এসব জায়গাতে। তো যেই সব সরকাররা থাকে তাদেরকে বোঝা উচিত যে সংশোধন করা এগুলো, মাঝে মধ্যে তাদেরকে দেখা। যেমন আমাদের এখানে রাস্তাঘাট, বর্তমানে আমাদের এখানে রাস্তাঘাট যে অবস্থা, আপনি যদি সে নিয়ে কোনো কথা বলতে যান তাহলে দেখা যাবে যে আপনি এখানে দোষী হয়ে যাবেন। তো যে ভাই আমাকে থ্রেট দিয়েছেন তাকে একটা কথা বলি, আপনি যে থ্রেটটা দিয়েছেন ধন্যবাদ আপনাকে। আপনি আপনার মনে হয়েছে এরকম কথা একটা বলা, আপনি সেটা বলেছেন। তো তাতে আপনার নাম্বারটা দিতে পারতেন আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য। তো এবারে আপনার ভয় যদি আমি বাংলাদেশ যেতে না পারি সেটা একটা আলাদা কথা, কিন্তু আমি বাংলাদেশ যাই। এবারে বাংলাদেশ কবে যাই বা না যাই সেটা তো আপনাকে সেভাবে এক্সাক্ট বলতে পারবো না, কারণ আমার যখন ইচ্ছা করে তখন আমি বাংলাদেশ চলে যাই। কারণ বাংলাদেশের মানুষজন আমাকে খুব ভালোবাসে, তারা আমাকে পছন্দ করে, আর আমি সেই কারণে বাংলাদেশ যাই, সেখান থেকে ভালোবাসা পাই বলে। এবার আপনি আমাকে থ্রেট দিয়েছেন যে আপনার আমাকে মরতে হবে, আপনি নাকি বরিশালের মানুষ, আপনি কি থাকেন হচ্ছে কি ঢাকাতে। এবার যদি আপনি সেরকম মনে করেন, যে এবার যদি আপনি সেই লেভেলের মানুষ হন যে আমাকে খুন করতে চান আপনি, বা আপনি আমাকে মারতে চান, সেই ক্ষেত্রে আমার তো আর কিছু বলার নেই, তাহলে কখনো দেখা হবে। এবার সেই ক্ষেত্রে দেশের আইন প্রশাসন আছে, এবার যদি সেই আইন প্রশাসন আমাকে গাইড দেয় তাহলে আমি বেঁচে যাবো, আর যদি না বাঁচতে পারি তাহলে আর কি বলবো, তাহলে আপনার আমি কোনো অসুবিধা কি? যাই হোক, আপনি হয়তো বা নেশার ছলে আমাকে বলেছেন, আপনি হয়তো দিনের বেলাও নেশা করেন, তো আপনি নেশা থেকে বেরিয়ে আসুন, আপনার জন্য আমি সুস্থতা কামনা করি।